আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালি। আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, জনপ্রিয় বিখ্যাত ইউটিউবার উজ্জ্বল বর্মন মিডিয়ার। উজ্জ্বল, তোমাকে স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। উজ্জ্বল, তুমি তোমার জীবনের শুরুর গল্পটা একটু আমাদের দর্শকদের বলো। প্রাথমিক অবস্থায় সবার মতো আমিও তো ওই পড়াশোনার মধ্যে ছিলাম। প্রাইমারি স্কুলে পড়তাম। প্রাইমারি স্কুলে পড়তে পড়তে তারপরে হাই স্কুলে আসলাম। হাই স্কুলে আসার পরে কিছু যখন বুঝতে শিখি, তখন বাবার অভাবটা প্রথমে তো আমি বুঝতে পারি। বাবা অনেক কষ্ট করে আমাকে এবং আমার দাদাকে মানুষ করার চেষ্টা করেছে, আর আমরাও সেই সূত্রে পড়াশোনা করার আপ্রাণ চেষ্টা করেছিলাম। পড়াশোনার প্রতি আলাদাই ভালোবাসা ছিল, যে ভালোবাসাটা আজকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার প্রতি ছিল, ঠিক সেই সময়টা পড়াশোনা যখন করেছিলাম, পড়াশোনার প্রতিও ভালোবাসা ছিল। তারপরে যখন পড়াশোনা করতে করতে যত উপরে উঠি, ক্লাসের যত উপরে উঠি, তত দামি দামি বই লাগে, তত প্রাইভেট টিউশন টিচারটা বেশি লাগে, সেই সূত্রে টাকাটাও বেশি লাগে। আর বাবার তখন কষ্ট হয়, বাবা না বুঝতে, আমাদেরকে কোনো বুঝতে দেয় না। তখন আমি ফিল করি বাবার সেই কষ্টটা। তখন আমি ভাবি যে না, আমাকে খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। তারপরে একের পর এক বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করেছি। আমি পাড়াতে তামাক পর্যন্ত গেড়েছিলাম। তারপরে বিভিন্ন রেফার অ্যাপ্লিকেশন আসলো, সেগুলোর থেকে ট্রাই করেছিলাম। আবার কখনো ডেভেলপিং করার চেষ্টা করেছিলাম, কখনো ব্লগিং, বিভিন্ন প্রকার চেষ্টা করতে করতে একটা সময় গিয়ে ইউটিউবে পা রাখি। আবার ইউটিউবে প্রথম অবস্থায় টেকনিক্যাল চ্যানেলের মাধ্যমে আমি যাত্রা চালু করি। ইউটিউবে তোমার কত সালে আসা প্রপার তো মনে নেই, আমি অনেক ইন্টারভিউতে বলেছি 2015 সালে, 2014 সালে, ঠিক ওই রকম সময়, মানে যখন প্রথম জিও আসে আর কি। আচ্ছা আচ্ছা, বহুদিন আগে। ট্রাই করার পরে 3-4 বছর পরে ওই আমার একটা চ্যানেল ছিল টেকনিক্যাল চ্যানেল, সেখানে একটু হালকা সাবস্ক্রাইবার আসে। তুমি বেসিক্যালি কোন জেলার ছেলে? কোচবিহার। কোচবিহার। তোমার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা, মা, ঠাকুমা আর আপকামিং ওয়াইফ অ্যাঞ্জেল প্রিয়া। আচ্ছা, এই কয়েকজনই। আচ্ছা আচ্ছা, একটা বিষয় হলো যে এই তোমার ফানি ভিডিও এই যে বানানো, মানে ইউটিউবের জন্যই ফানি ভিডিও বানানো, না তুমি একটু প্রথম থেকে ছোটবেলা থেকে একটু ফানি বয়? ফানি বয়, হ্যাঁ, সত্যি বলতে আমি ছোটবেলা থেকে ফানি বয়। যাই হোক না কেন, যত কষ্ট আসুক না কেন, আমি ইয়ার্কি ঠাট্টা করতে ভীষণ ভালোবাসি। ভীষণ বলতে ভীষণ ভীষণ ভালোবাসি। স্কুল কলেজ থেকে শুরু করে বন্ধু বান্ধব, ওরা জানে আমি ভীষণ ইয়ার্কি ফাজিলামি এগুলো পছন্দ করি। কেন জানি, এটা ওপেনলি বলতে ভালোবাসলাম। তোমার ইউটিউব যে ইউটিউব আর্নিং এর পাশাপাশি যে অফলাইন ইনকামে পা রেখেছো, সেই নিজের বিজনেস সম্পর্কে যদি একটু বলো। ছোটবেলায় ইউটিউব যখন করেছিলাম না, তার আগে আমি অনেকবার বিজনেস করার চেষ্টা করেছিলাম, সফলতা পাই। করতে হবে ব্যবসায় বড় কিছু, আর ব্যবসা আমি করবো, ইউটিউবের পাশাপাশি ব্যবসা করবো। আমি অলরেডি 5-7টা ব্যবসার মধ্যে যুক্ত আছি। কি ব্যবসা করছো বর্তমান সময়ে? ব্যবসার মধ্যে অনেক ব্যবসার সঙ্গে যুক্ত আছি আমি। সবাই জানে একটা রেস্টুরেন্ট আমার আছে, অ্যাকচুয়ালি আমার 3টা রেস্টুরেন্ট আছে, কিন্তু ওগুলোতে আমি পার্টনারে আছি। আচ্ছা, সেগুলো ছোট ছোট ভাতের হোটেল, যেখানে মাত্র 100 টাকায় চিকেন ভাত খাওয়া হয়। এগুলো হিডেন রাখলাম, এগুলো ফিউচারে প্রকাশ হবে। তারপরে সেলুন আছে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট আমি এখন ভাবছি, সেটা হচ্ছে আমার রিসার্চ একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি, প্লে স্টোরে আছে, পে টু ব্যাক। এটা নিয়ে আমি বড় কিছু ভাবনা চিন্তা করছি, কারণ এটাতে পাবলিক রেসপন্সটা ভালো পাচ্ছি। 4.5 লক্ষ ইউজার মাত্র 2-3 মাসে এসেছে। আচ্ছা, এই অ্যাপটা নিয়ে আমি এখন ভীষণ টার্গেটে আছি। এটার ফিউচারটা আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। এটার জন্য যদি আমাকে 1-2টা ব্যবসা স্কিপ করতে হয়, আমি করবো। এই ব্যবসাটা নিয়ে আমি একটু বেশি ভাবনা চিন্তায় আছি। এই মুহূর্তে শুনছেন বং মিডিয়ার উজ্জ্বল বর্মনের সাক্ষাৎকার। আপনারা জানেন যে তার ইউটিউবে রয়েছে 18 লক্ষ ফলোয়ার, তার একটি চ্যানেলে রয়েছে 18 লক্ষ ফলোয়ার, আরেকটি চ্যানেলে রয়েছে 9 লক্ষ ফলোয়ার, এবং আরেকটিতে হচ্ছে 6 লক্ষ, এবং আরেকটিতে 1 লক্ষ। অন্যদিকে ফেসবুকে চিন্তা করতে পারেন, তার ফ্যান ফলোয়ারের সংখ্যা 48 লক্ষ, এবং তার আরো একটি পেজ রয়েছে যেখানে 17 লক্ষ ফলোয়ার, এবং ইনস্টাগ্রামে 13 লক্ষ ফলোয়ার। আমার এবার প্রশ্ন উজ্জ্বল, সেটা হলো এই যে তুমি পা রাখলে ইউটিউবের দুনিয়ায়, তারপরে ফেসবুক ইন্ডিয়াতে চালু করলো, মনিটাইজেশন চালু করলো, তোমার কাছে ইউটিউব এবং ফেসবুক আর্নিং এর দিক থেকে কোনটিকে তুমি বেশি প্রেফার করবে? ফেসবুকের থেকে তো শত গুণে না, 1000 গুণে ইউটিউব বেশি ইনকাম দেয়। আর ইউটিউব সেফ, কারণ ইউটিউবের সঙ্গে আমরা ডাইরেক্ট কথা বলতে পারি, যে কোনো সমস্যা না খুব ইজিলি সলভ করা যায়। ফেসবুকে
কোথাও না কোথাও, আমি দুর্নাম করছি না, কোথাও না কোথাও কিছু সমস্যা আমরা সলভ করতে পারি না উইথাউট কোনো রিজন, বিভিন্ন রকম রেস্ট্রিকশন দেয়। তো ফেসবুকটা ওইসবের দিক দিয়ে একটু দুর্বল, এবং ইনকামের দিক দিয়েও ভীষণ দুর্বল। ছোট ছোট ক্রিয়েটারের তো ইনকাম একদমই কম করে দিয়েছে। যারা অনেক পুরনো ক্রিয়েটার তাদের ইনকামটা এখনো ঠিকঠাক আছে, জানি না তাদেরও কি করবে। সেই সূত্রে ইউটিউব আবার ইনকাম ইনক্রিজ করছে। ইউটিউবে অনেক রকম ভাবে এখন ইনকাম করা যায়, প্রোডাক্ট সেল করা যায়, আর ইউটিউবটা ইনকামের জন্য সব থেকে বেস্ট তুলনামূলক। আর একটা বিষয় হচ্ছে, যারা কলকাতা বেস্ট ইউটিউবার কলকাতায় থাকে এবং সেখানে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে, সেলিব্রিটিদের সঙ্গে মেলা মেশা, অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো এই যে একসময় বলা হয় যে তোমরা উত্তরবঙ্গে রয়েছো আর ওদিকে দক্ষিণবঙ্গ, কোথাও কি কখনো এই যে কলকাতায় না থাকা, না বাস করা, এইটা কি কোনো সফলতার পথে কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে? না না, এটা আমি আগে ভাবতাম, কিন্তু পরবর্তীতে দেখলাম না, আমাদের উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে ইউটিউবার সংখ্যাটা একটু কম। আচ্ছা, ঠিক আছে, কলকাতা অনেক বেশি। এখন যেহেতু উত্তরবঙ্গে ইউটিউবার সংখ্যা বেরোচ্ছে, তাদেরও ভিউজ আসছে, তো তারা ডাকছে। অবভিয়াসলি আমাকে প্রথমত ডাকলো নুসরতদি এবং ইয়াজদা, টলিউডের বিখ্যাত হিরো এবং হিরোইন। তারপরে হইচই ডাকলো, এসবিএফও আমাকে ডেকে রেখেছে, যাবো, ওদের সাথেও কাজ আসবে। এবং সব থেকে মানে মহান ব্যক্তি, আমাদের সবার গুরুদেব, আমার গুরুদেব দেবদা ডেকেছে, এবং আবারও পুজোর আগে ডাকার কথা। তো এ তো ডাকছে, এবং শুধু আমাকে না, আরো উত্তরবঙ্গের ইউটিউবারকে ডেকেছে, এর আগে ডেকেছে, এমন নয় যে ডাকেনি। আর এখন যদি রিয়েলিটি শোর বিষয়ে বলি, হ্যাঁ, সেই দিক থেকে রিয়েলিটি শোতে আমাদেরকে এখনো ডাকা হয়নি। আমাদেরই হয়তো চেন লাগিয়ে যেতে হবে। আচ্ছা, কিন্তু দেখতে গেলে রিয়েলিটি শো টিম আমাদেরকে অ্যাভয়েড করছে, নতুবা চোখে পড়ছি না। আমাদের কাজ করে যেতে হবে, আগামীতে ডাকবে এটা আশা রাখবো। আমাদের শেখা সেই ইন্ডাস্ট্রি থেকে, কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শেখা, কি করে অ্যাক্টিং করতে হয়, কি করে কি। আচ্ছা, দেবের একটা ইন্টারভিউ দেখছিলাম তোমার সঙ্গে, সেই ইন্টারভিউটা কোথায় নেওয়া হয়েছিল? শিলিগুড়িতে কোটিহাট বলে একটা হোটেলের রুমে। দেবদার মানে যোগাযোগটা কিভাবে হয়েছিল? যোগাযোগ অন কল অনেকদিন আগেই। এটা মানে তুমি দেবকে ফোন করেছিলে না দেব তোমাকে ফোন করেছিল? ব্যাপারটা মানে যোগাযোগটা কিভাবে হলো? না, দেবদার টিম থেকে আমাকে প্রথমত কন্ট্যাক্ট করেছে। আচ্ছা আচ্ছা, ওনার প্রিয় লোক কন্ট্যাক্ট করেছে, তারপর অনেকদিন আগেই কথা হয়েছে। এবং ওনারা সব থেকে বড় কথা, আমার ভিডিও দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম যে এইসব কথা শুনে আরো বেশি মোটিভেট হই যে এত মহান ব্যক্তিরা আমাদের ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে। তো কথা হয়েছে, তারপরে আমাকে ডেকেছে, আমি অবশ্যই গিয়েছি, আর ভীষণ এক্সাইটেড ছিলাম। আচ্ছা, এই পশ্চিমবাংলার যে সমস্ত ইউটিউবাররা রয়েছে, প্রথম শ্রেণীর যারা আছে, কার কার সঙ্গে তোমার যোগাযোগ হয়? হ্যাঁ, প্রথম শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণীর সবারই। প্রথমত নিম্ন শ্রেণী আর প্রথম শ্রেণী এটা বলবো না, মানে কম ফলোয়ার আর বেশি ফলোয়ার বলবো। কেননা যারা নিম্ন শ্রেণীর আমরা বলি, তারাও ইউটিউবার, তারাও কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের মতো কন্টেন্ট বানায় তারাও। তো ওই ফলোয়ার সংখ্যা বেশি সবার সাথেই আছে প্রায়। বঙ্গাই, কেশবদা, রেশিদি, প্রীতি, হিরণ, তারপর ইশাকে শঙ্করদা থেকে শুরু করে অনেকে, সবার সাথেই মোটামুটি আছে। যারা আমাকে নিয়ে কটূক্তি করে তাদের সাথেও আছে, যারা আমাকে নিয়ে সবার সাথেই আছে। পার্সোনাল লাইফে সবার সাথেই কথা হয়, কিন্তু খুব কম, খুবই কম। মানে আমি যেখান থেকে কথাটা বলছি তোমার সাথে, আমাদের যেখানে স্টুডিও, যেখানে আমাদের স্টিক নিউজের অফিস, তার কিছুটা দূরেই হচ্ছে বঙ্গাইদের বাড়ি, মানে কিরণের বাড়ি। হ্যাঁ, মানে আমাদের এখানকার স্থানীয় ছেলে হচ্ছে কিরণ। আচ্ছা, একটা বিষয় তুমি আমাকে বলো, প্রথম যখন কেউ তুমি ভিডিও বানাতে, হয়তো কেউ নেগেটিভ কমেন্ট করলো, তখন কিভাবে দিতে? আর এখন যখন উজ্জ্বল বর্মন এই জায়গায় এসেছে, তখন কিভাবে দিচ্ছে? হ্যাঁ, বলি, মানুষকে নিয়ে কটূক্তি করার বিভিন্ন রকম কারণ থাকে। তো আমি সেই কারণটাকে খুঁজি যে সে কেন আমাকে নেগেটিভ কথা বললো। যদি কোথাও আমার ভুল থাকে, আমি সেটাকে পজিটিভলি নিই, না এটা করা যাবে না। কোথাও না কোথাও সে যদি আমার নামে ভিউজ কামাতে চায়,
সেটাকে অ্যাভয়েড করি। এই কারণে অ্যাভয়েড করি, আমি অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করে এই জায়গাটা তৈরি করেছি। তো কারো কথায় আমি ডিপ্রেস হয়ে যাব এরকম ছেলে আমি নেই, কারণ আমার জীবনের গল্প আমি জানি, আমার কষ্ট দুঃখ আমি জানি, আমাকে কি করতে হবে ফিউচারে সেটা আমি জানি, আমি ফিক্স করেছি। চলতে ফিরতে অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে আমি ক্যাজুয়ালি নিই, একদম ক্যাজুয়ালি নিই। কিন্তু কোথাও না কোথাও গিয়ে যখন মনে হয় যে আমার ভুল, কোথাও না কোথাও গিয়ে যখন মনে হয় আমাকে নিয়ে ভুল কথা বলছে, যদি মনে হয় আমি তার সঙ্গে পার্সোনালি কথা বলি যে এটা ঠিক না। এটুকুই। আমি অন সোশ্যাল মিডিয়ায় একদম কোনোদিন কাউকে রিপ্লাই দেইনি। একজন ব্যক্তিকে দিয়েছিলাম, সুমিত গাঙ্গুলি বাবু। দেওয়ার কারণ হচ্ছে একটাই, উনি আমাকে নিয়ে ভিউজ কামাচ্ছে, আমাকে নিয়ে হাইলাইট যদি ঘুরতে চায় বা আমার নামে ওই ইন্টারভিউটার ভিউজ যদি যায়, সেরকম আমিও ওনাকে নিয়ে ফায়দা নেব। ভগবানের লেখা, সংস্কৃতে পড়েছি ক্লাস 8-এ, শর্ট ব্যবহার করুন। সেরকম উনি আমাকে নিয়ে কথা বলেছে, আমিও বলেছি, আমার ভিউজ আসছে, আমি জানি এনাকে নিয়ে বললে ভিউজ আসবে। তবে ওই ভিডিওটা বানার পরে ওনাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে, আর ওনাকে নিয়ে খারাপ বলার আমার কোনো মানসিকতা ছিল না। তারপরে সেদিনই ফিক্স করলাম, আমি আর এই পৃথিবীতে আমাকে নিয়ে যতই কটূক্তি করুক, যতই রোস্ট করুক, আর যাই করুক, আমি কাউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো রিপ্লাই দেবো না, সে যদি 1000টা ভিডিও আমাকে নিয়ে বানায়। আমাকে নিয়ে রোস্ট হয়েছে এরকম ভিডিও মানে তোমার চোখের সামনে এসেছে? হ্যাঁ, এসেছে। কিন্তু তখন যখন দেখছো তোমাকে নিয়ে রোস্ট হচ্ছে, তখন তোমার মানে ফিলিংসটা কেমন হয়? ফিলিংস, আমি রোস্ট ভিডিও আমাকে নিয়ে এখনো পর্যন্ত কোনোটাই ফুল দেখিনি। দেখলে যদি মনে হয় যে এ ওর ভুল বলছে, আমি ওর ভুলটা ভাঙাই দিই, আমার এটা মনে হয়, তাই আমি কোনোদিন পুরো দেখিনি। আর কিছু জিনিস যেগুলো আমাকে নিয়ে রোস্ট হয়েছে, সেটা হওয়া দরকার ছিল, হয়েছে, সেখান থেকে শিখেছি। এটা পার্ট, এই লাইফে পার্ট। পৃথিবীতে আপনি কোনো দিনও এমন কোনো সেলিব্রিটি বা এমন কোনো মানুষকে মানে দেখাতে পারবেন না যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের হিটার্স নেই। মানে আমরাও বলে থাকি যে ঈশ্বরও সবার কাছে ভালো হতে পারেনি, যদি ভালো হতো তাহলে নাস্তিক আর জন্ম নিত না, তাহলে নাস্তিকরা ঈশ্বরকে ভালোবাসতো। আমারই একটা শায়রি আছে, আমারই একটা শায়রি আছে, আচ্ছা, এই দুনিয়ায় মা সীতাও বদনাম হয়েছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা হব না, কি গ্যারান্টি আছে? ঠিক। আচ্ছা, এইবার একটা আমার প্রশ্ন জাগছে তোমার সম্পর্কে, সেটা হচ্ছে তুমি গান বড় ভালোবাসো, তোমার এই গান নিয়ে তোমার যদি কিছু বলার থাকে। গান ভীষণ ভালোবাসি, বলতে ভীষণ। আচ্ছা, আমি গান গাইলে, আমি একটা কমেডি ক্রিয়েটর, তো আমি বলি একটা গল্প। আমি একদিন আমার গার্লফ্রেন্ডকে ঘুম পাড়াচ্ছিলাম গান গাইয়ে গাইয়ে, ও ঘুম পাড়াবার দিয়ে বরং ঘুম থেকে উঠে বলে কি, কুত্তা কোথায় কান্দে গো। আমি বলি আমি গান করলাম। আমার গলা এক কথা গানের মধ্যে নেই, কিন্তু তবুও গান গাইতে ভালোবাসি এবং গান লিখতে ভালোবাসি। আমি ভীষণ গান লিখতে ভালোবাসি, আমি 100-এর উপরে গান লিখে রেখেছি। রিসেন্ট আমার লেখা গান আসবে, আমার ভীষণ বিশ্বাস যে সেগুলো সর্বনাশ মনে কথা, আমার যত হিট গান আছে তার থেকেও বেশি, মানে বেশির থেকে বেশি ভিউজ পাবে, আমার বিশ্বাস। আমি জানি না পাবে কিনা। সেই গানটার নাম সফলতা। তারপরে আমার আরেকটা গান লিখেছি, তালা মাইরা দিছে, আমার তালা মাইরা দিছে, এটা আমার লেখা, এটা আসবে। এবং কিছু বন্ধু গান লিখে দিয়েছে, ভালো লেগেছে, সেগুলো নিয়ে কাজ করব খুব তাড়াতাড়ি। আপকামিং গান আসবে, অনেকদিন ধরে গান হিট দিচ্ছে না, আপকামিং কাজ আসবে ব্যাক টু ব্যাক 5টা, আমার বিশ্বাস 5টাই ভীষণ হিট করবে, বিশ্বাস। বাকিটা অডিয়েন্সের কাছে, আমি জানি না, নাও যেতে পারে। ভীষণ ভালো গান আসতেছে, মানে আমার এতদিনে হোল লাইভে যত কাজ করেছি তার থেকে বেটার, অনেক ইমপ্রুভ করার চেষ্টা করেছি সেই গানগুলোতে। আর একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে বিভিন্ন চ্যানেলে তুমি ইন্টারভিউ দিয়েছো, হ্যাঁ, এ পর্যন্ত যেসব ইন্টারভিউ গুলো তুমি দিয়েছো, যে কথা সেই ইন্টারভিউ গুলিতে বলা হয়নি, কোথাও বলা হয়নি, এমন কোন বিষয় আমাদের স্টিং নিউজে শেয়ার করতে পারবে, যেটা একেবারেই পুরোপুরি আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল বর্মন? মেইনলি আমার কাছ থেকে তো মোটিভেশনাল কথা পছন্দ করে, আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা বলা যেতে পারে মোটিভেশনাল হিসাবে। আবার কিছু আমার ভুল জীবনে বলা যেতে পারে। কোনটা বলবো, আমার ভুল বলবো না আমার প্রথমে ভুলের কথা শুনি। কোন জীবনে কোন ভুল করেছে কিনা সেটা স্বীকার করা। কলেজ লাইফে ভুল হচ্ছে, আমি ক্লাস 11-এ আমি স্মোকিং করা শিখেছি। আচ্ছা, স্মোকিং করেছি এবং কলেজ লাইফে গিয়ে আমি মানে বিয়ার পর্যন্ত খেয়েছি। কোথাও না কোথাও গিয়ে এগুলো আমার খুব বাজে মনে হয়েছে।
আমি সেগুলোকে বন্ধ রেখে দিয়েছি। মানে ভেরি গুড। কোথাও না কোথাও সেটা খুব খারাপ। এখন একদমই নেশা না করলেই, মানে একদমই করি না, এই একটা ভুল যে নেশা করো না, এই একটা ভুল। তারপরে আমার না খুব রাগ, ভীষণ রাগ। আমি এত রেগে যাই হুট করে, শুধু একটা কারণে রাগি, আর আদার্স কোনো কারণে রাগি না। এটা আমার ভালো দিক, যেটা হচ্ছে আমার যখন আমার কোনো কাজ আমি করি, স্পেশালি এডিটিং, স্পেশালি শুটিং, যখন আমি ডিসিশন দিই যে এটা করতে হবে, মাল্টিপল টাইম যখন সেটা করতে পারছে না বা মনোযোগ দিচ্ছে না, ভুল হচ্ছে, তখন আমি ভীষণ রেগে যাই। আমি আমার টিমের প্রতি ভীষণ রেগে যাই। সামনে যদি আমার বাবা অ্যাক্টিং করে, অ্যাঞ্জেল অ্যাক্টিং করে, বা অন্য কোনো কেউ অ্যাক্টিং করে, আমি সেটা ভাবি না। সেই মতো আমি ভাবি না, ও একজন মানে আমার ডিসিশনে ওকে অ্যাক্টিং করতে হবে, কারণ যেহেতু আমি ভেবেছি সেই কন্টেন্টটা। তো যখন আমার ডিসিশনটা না শুনে ভীষণ রেগে যাই। কিন্তু আবার এটা আমি চাই সারা জীবন হোক, কারণ এই রাগটা দরকার, না হলে ভয় পাবে না টিম। আচ্ছা, তোমার সঙ্গে এক বয়স্ক মহিলা তিনি অ্যাক্টিং করেন, ওটা 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 কে ইন রিলেশন, তোমার কে হয়? ঠাকুমা, আমার নিজের ঠাকুমা। কিন্তু অত অত সুন্দর এই যে অভিনয় করা, এই অভিনয় করাটা উনি কিভাবে শিখলেন? মানে তুমি কি শিখিয়েছো, না এটা ওনার অভিনয় এমনি ওনার ভিতর থেকে আসে? অভিনয়ে তো আমার মতে আর কি, অভিনয়ে কাউকে শেখাতে হয় না, যে অভিনয় জিনিসটা নিজের ভিতর থেকে আসে। কিন্তু কোন ওয়েতে করবে, কিভাবে করবে, সেটা আমি শিখিয়েছি, যে এটা এইভাবে। অভিনয়টা উনি ওনার তরফ থেকে করেছে, আমি জাস্ট দেখিয়ে দিয়েছি এরকম করে করতে হবে। এখন ঠাকুমা একটু অসুস্থ, আর তাই বলে আমি ঠাকুমাকে নিয়ে আসতেছি না ভিডিওতে। আচ্ছা, এখন মানে কি কি ধরনের কেমন কন্টেন্ট বানাচ্ছো? মানে বিভিন্ন সময়ে দেখা যায় যে ফানি ভিডিও বানাচ্ছে, পাশাপাশি আরো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েট করছে। মানে কি কি ধরনের কন্টেন্ট এখন ক্রিয়েট করছো বা পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা রয়েছে কমেডিটা একটু স্কিপ করবো। সেটা আমার বন্ধু বান্ধবরা বলছে যে এটা না করতে। কমেডিটা সত্যি আমি একটু স্কিপ করবো, একটু কমায় দেবো ধীরে ধীরে, খুবই কম করব। তার কারণটা হচ্ছে কমেডিটা আজকাল এমন একটা লেভেলে চলে গেছে, যদি তুমি 1-2 মিলিয়ন মানে 10 লক্ষ 20 লক্ষ লোকের কাছে পৌঁছাতে চাও, তাহলে যেমন তেমন কমেডি করলে হবে। কিন্তু যখন তুমি একদম আল্ট্রা লেভেলে করতে চাইবে, মানে কোটি কোটি, প্রত্যেকটা ভিডিও কোটি কোটি লাগবে, প্রত্যেকটা কোটির থেকেও উপরে, মানে কয়েক কোটি, 5 কোটি 10 কোটি, তখন না কোথাও না কোথাও ফাইজলামি, ইয়ার কি, ডাবল মিনিং, এই ব্যাপারটা উল্লেখ করতেই হবে। আপনি দেখবেন যেগুলো বেশি ভিউজ কমেডি ভিডিও, ম্যাক্সিমাম 95% একটু ডাবল মিনিং এর, তাছাড়া আসি না ভিউজ। এটা নিয়ে নেগেটিভ কথা ওঠে মার্কেটে, কিন্তু পাবলিকই এটা পছন্দ করে। তো ওই জিনিসটা না আমি বাদ দিতে যাচ্ছি, এবং অনেকটা ইমপ্রুভ করছি নিজেকে, কারণ আমিও ডাবল মিনিং ইউজ করতাম, কিন্তু ওগুলো এখন বাদ দিতে যাচ্ছি। এই কারণে বাদ দেবো, কোথাও না কোথাও সম্মানীয় কিছু মানুষ দেখে, কোথাও না কোথাও আমার আর মন চায় না, বয়সটা বাড়ছে তো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা ক্রিয়েটরের ভুল। এটা বংমিডিয়া উজ্জ্বল যদি ডাবল মিনিং কোনো কন্টেন্ট মানে, এটা আমার ভুল 100%। কিন্তু কোথাও না কোথাও অডিয়েন্সেরও ভুল। এই কারণে আমি ভালো করে বলবো, এই কারণে মানে অডিয়েন্স ওই জিনিসটা বেশি পছন্দ করছে কেন, আমিও যখন অডিয়েন্স হিসেবে থাকবো, আমাকেও সেই ভুলটা মানতে হবে। আমার আর একটা ভুল, দেশের পরিস্থিতি বা রাজ্যের পরিস্থিতি, মানে বেকারত্বের প্রচুর বেকারত্ব দেখা যাচ্ছে। এই যে বেকারত্ব যে থাকছে না, তখন ওই ব্যাপারটা আসে যে আর এত অভাবে বাঁচার থেকে আমি ইউটিউব করি। ইউটিউবে এখন সফলতা আসে না, কি করি? তখন গিয়ে মানুষ অটোমেটিক বোঝে যে কোনগুলো ভিডিও বানালে হিট যাবে, তখন গিয়ে ওই ভিডিওতে পা রাখে। এটা আমার ক্যালকুলেশন, আর আমি জানি, আমি ভাবি এটা ভ্যালিড। কেননা যদি কাজ থাকতো দেশে, অনেক চাকরি বাকরি থাকতো, ইউটিউবারের সংখ্যাটাও কম হতো। আচ্ছা, তোমার বাংলাদেশে ফ্যান ফলোয়ার কেমন রয়েছে? কোনো রেসপন্স পাও বাংলাদেশ থেকে? সেখানে একটা বাঙালি রয়েছে, প্রচুর বাঙালি সেখানে বাস করে। আমি অ্যানালাইসিস যখন দেখি, তখন সবথেকে বেশি ঢাকা, সবথেকে বেশি হচ্ছে ঢাকা। ঢাকার পরে আসে শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়ি আসে, তারপরে আসে ওই কলকাতা, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গা থেকে। এটা অ্যানালাইসিস যখন আমি দেখি। নিজের এলাকায় প্রথম তুমি যখন দেখা যাচ্ছে ভিডিও বানাতে, তখন তোমার এলাকার মানুষ তোমাকে কিভাবে দেখতো, আর এখনকার উজ্জ্বল বর্মনকে মানুষ কোন চোখে দেখছে? আমি যখন প্রথম ভিডিও বানাতাম, তখন পড়াশোনার পাশাপাশি ভিডিও বানাতাম, সময় পেতাম না, তখন আমি গ্রামে কোনো ছেলেকে টাইম দিতে পারতাম না। আচ্ছা, আমি একদম ঘরের ভিতরে থাকতাম। কিন্তু যখন আমি ইউটিউবার হলাম,
তখন আমি বেশি টাইম দিই। আমার গ্রামে এখন আমি সব থেকে বেশি টাইম দিই, আর আমি সব থেকে বেশি এক্সাইটেড প্রত্যেকটা ছেলের সাথে কানেক্ট হওয়ার জন্য। আমি এই যে গ্রুপ আছে, এই যে কথা হচ্ছে গ্রুপ আছে, গ্রুপে আমি এসএমএস করে রেখেছি যে ভাই আজকে কিন্তু ক্রিকেট খেলতে হবে। তো ঠিক এরকম আমার গ্রামে একটা কথা আছে যে নিজের আশেপাশের লোক বেশি হেট করে। হ্যাঁ, এটা সত্য যে আমার হেটার্স হয়তো কোচবিহার জেলায় বেশি, কিন্তু একদম খুব কাছের থেকে যারা মিশেছে, যেমন আমার পাড়ার লোক, তারা আমার হেটার্স না, তারা আমাকে ভীষণ ভালোবাসে। আমি বিপদে বলে তারাই আগে দৌড়াবে। আমার গ্রামে আমার প্রত্যেকটা ছেলের সঙ্গে ভীষণ ভালো রিলেশন, তারা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও তাদেরকে ভীষণ ভালোবাসি। অন্যান্য যারা সেলিব্রিটি হয়েছে অনেকেই কিন্তু তারা একটু সফলতা পেলেই সঙ্গে সঙ্গে কলকাতায় ফ্ল্যাট কিনতে হবে, কলকাতায় থাকতে হবে, সেখানে সেটেল হতে হবে, এইরকম মানসিকতা। কখনো কি তোমার মানে এই সফলতায় এসে কখনো মনে হয়েছে যে তুমিও একদিন তোমার গ্রাম ছেড়ে কলকাতায় গিয়ে ফ্ল্যাট নিয়ে সেখানে বাস করবে? জীবনে যতবার আঘাত পেয়েছি, যতবার আমাকে নিয়ে কটূক্তি হয়েছে, যতবার বিপদে পড়েছি, আমি মানুষ চিনতে শিখেছি, কে আপন কে পর। আমি আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আপন ভেবে নিয়েছি, তারা আমার ভীষণ আপন, তারা আমার কাছের থেকে আমার সঙ্গে মিশেছে, তারা আমাকে তাই ভালোবাসে যে আমি কেমন। গ্রামের জন্য ভালো কিছু করার ফিউচার প্ল্যানিং আছে, যতটুকু পারি গ্রামের জন্য, যারা অসহায় পরিস্থিতিতে পড়ে হেল্প করার চেষ্টা করি। ইভেন আমার বাড়িতে কিছু মানুষ যখন আসে, আমি তাদেরকে যখন হেল্প করি, গ্রামের লোকগুলো সেই আমার কর্ম কাণ্ডগুলো দেখে এবং তারা আমাকে ভীষণ ভালোবাসে। আর আমি এখান থেকে দেখেছি, আমি যখন বিপদে পড়ি তারাই পাশে থাকে, তাই আমার আপন যারা, আমি সেখানেই থাকবো, সেটা হচ্ছে আমার গ্রাম। আমি এই জীবনে যত বড়ই হই না কেন গ্রাম ছাড়বো না, এটা ফিক্স এন্ড ফাইনাল। একদম যত বড়ই হই না কেন কোনোদিন গ্রাম ছাড়বো না। আচ্ছা উজ্জ্বল, তোমার জীবনের প্রেম নিয়ে কিছু বলতে চাইলে? আমার জীবনে আমি দুবার প্রেমে পড়েছি। আচ্ছা, প্রথমবার ছেড়ে চলে গিয়েছে, দ্বিতীয়বার আমি অ্যাঞ্জেল প্রিয়াকে পেয়েছি। একদম আমি একেই প্রথম ভালোবাসা ভাবি এবং একেই অল টাইম ভাবি, যত ঝড় তুফান আসুক না কেন এর সঙ্গে থাকবো। সেটা তোমার অ্যাঞ্জেল প্রিয়া কি জানে? হ্যাঁ জানে, ও আমার থেকে বেশি, ও নিজের থেকে আমাকে বেশি ভরসা করে এবং বিশ্বাস করে। অ্যাঞ্জেল প্রিয়ার মুখ থেকে আমার বেশি প্রশংসা আসে। অ্যাঞ্জেল প্রিয়া ভালো করে জানে আমি কেমন। হ্যাঁ, বিয়ে করেছে কত বছর? বিয়ে করিনি, আমরা রেজিস্ট্রি করেছি। ও রেজিস্ট্রি, তার মানে তোমার বিয়ে হয়েছে, রেজিস্ট্রি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আবার এটাকে বিয়ে বলে না, আমাদের গ্রামে রেজিস্ট্রিটাকে বিয়ে বলে না, ওটাকে রেজিস্ট্রি বলে। ঠিক আছে, তাহলে রেজিস্ট্রি করে তারপরে মানে কোর্ট ম্যারেজ করার পরে তারপরে এখন কি বাড়িতে এনেছো না যে যার জায়গায় আছে? না 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 না, অবশ্যই ও মানে ওর বাড়িতেই থাকে, কিন্তু আমার বাড়িতে ম্যাক্সিমাম টাইমটা থাকে। এই কারণেই আমি বাইরেই বেশি থাকি এবং যে কয়েকদিন থাকি ও টাইম দিতে পারি না, তো ওকে আমি নিজেই রাখি, ওকে নিজেই ডেকে আমাদের বাড়িতে রাখি। এবং আমাদের শুটিং করতে হয় না, ও তো অ্যাকচুয়ালি আমার শুধু ওয়াইফ না আপকামিং, ও মডেল অলসো আমার বং মিডিয়ার জন্য, ও আমার হিরোইন অলসো, ভালো কমেডিয়ান ও একজন। আচ্ছা, মানে তোমার এই যে কন্টেন্ট ক্রিয়েশনের কাজে ও তোমাকে হেল্প করে? হ্যাঁ, ভীষণ ভীষণ হেল্প করে, ভীষণ বলতে ভীষণ, ও ভীষণ হেল্প করে। আমার বাবা মা থেকেও এখন বেশি হেল্প করে ও। প্রথম অবস্থায় বাবা মা হেল্প করতো। ঠিক, তাহলে আগামী দিনে তোমার মানে লক্ষ্যটা কি, মানে কোন জায়গাটাকে তুমি অ্যাচিভ করতে চাইছো? লক্ষ্য মানে মানে আমার লক্ষ্য শুনলে একটু ডায়লগ মনে হবে, আমার লক্ষ্য একটু অন্যরকম। স্বপ্ন মানুষের বড় থাকতেই পারে, আমার অকাতের বাইরে স্বপ্ন, অকাতের বাইরে স্বপ্ন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যেমন কাজগুলো বলতে পারি যে লক্ষ্য এটাই। আমি আমার উজ্জ্বল ফিল্মকে ভাই আমি একদম আলাদা লেভেলেরই বানাবো। উজ্জ্বল ফিল্মে আলাদা লেভেলের গান। সেটা কি তোমার উজ্জ্বল ফিল্মস, সেটা কি তুমি শর্ট ফিল্ম না টেলিফিল্ম নাকি এমনি অ্যালবাম সং, মানে কি ধরনের কাজ করতে চাইছো? উজ্জ্বল ফিল্মে একটা চাইলে না দুটা ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করা যায় না। লাস্ট টাইম শর্ট ফিল্ম আপলোড করলাম, কাজটা হয়েছে, ভালো হওয়ার পরে হিট জানি এই কারণেই, কারণ ওইটা মিউজিক ক্যাটাগরি চ্যানেল, তো পরে ভাবলাম না এখানে শর্ট ফিল্ম দেওয়া যাবে না। শর্ট ফিল্ম আপলোড করার জন্য আমি সেটা করেছি। অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম নয়, আমি ফিল্ম বানার জন্য করেছি, কারণ ফিল্ম প্রমোশন করতে হয় ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো ওখানে আমার ওই টিজার টেইলার গুলা গানগুলো আপলোড করতাম, তাই উজ্জ্বল ফিল্ম নাম দিয়েছি, ফিল্ম। তো উজ্জ্বল ফিল্ম নাম দিয়েছিলাম। তো পরে গিয়ে আমি দেখলাম এটা তো অনেক বাজেট পড়বে, ফিল্ম করতে গিয়ে অনেক বাধা আসে, তো আপাতত গান করি। ফিল্ম শুটিং একটা স্টার্টিং করে তার পাশাপাশি গান করেছি। তো গান আমার হিট গেল এবং গান লিখতে ভালোবাসি যেহেতু, তো আমার
লেখা গানও হিট গেলো, আমার ভাই লিয়াস ভাই সে লিখে দিয়েছে, তারও লেখা হিট গেলো, মানে গানটা পছন্দ করলো, দেন গিয়ে এখন গানের প্রতি ভীষণ টাইম দিচ্ছি, প্রতিনিয়ত গান লিখতেছি, ভালো ভালো গান আসবে, এবং সেই নিয়ে এটা আপডেট যে উজ্জ্বল ফিল্মে আগামীতে আলাদা লেভেলেরই গান আসবে। আর আমার স্বপ্ন উজ্জ্বল ফিল্মে যাতে 100 মিলিয়নের গান খুব তাড়াতাড়ি হয়। 100 মিলিয়ন, 31 মিলিয়ন পর্যন্ত গিয়েছি, 100 মিলিয়নে যেতে পারবো যদি অডিয়েন্স পাশে থাকে, পাশে না থাকলে পাবো না। আচ্ছা আচ্ছা, বলছি পলিটিক্স নিয়ে তোমার মতামত কি, মানে রাজনীতি নিয়ে তোমার মতামত কি, রাজনীতিতে তুমি কি আসতে চাও বা রাজনীতি ভালোবাসো কিনা, বা এই রাজনীতি নিয়ে তোমার মন্তব্য প্রতিক্রিয়া? আসলে কি বলতো, আসলে তুমি করে বললাম, আসলে একটা কথাই আছে যে রাজনীতিতে নামলে পলিটিক্স লিডারের ক্ষতি হয়, ক্ষতি হয়, কিন্তু একটা জিনিস দেখলাম যারা রাজনীতিতে নেমেছে তারাই টিকে আছে, তারাই টিকে আছে, তারাই টিকে আছে, বাকি অনেকেই ডাউনফলে আছে। আচ্ছা, ঠিক আমি কনফিউজ যে আদৌ রাজনীতিতে নামলে ক্যারিয়ার খতম হয় এই লাইফটা, না তাপস পাল রাজনীতিতে নেমে তাপস পালের কি অবস্থা হলো সেটা তো সারা বাংলার মানুষই জানে। অনেকেই রাজনীতিতে নেমে তো ভুলভাল কাজ করলে তার হবে না, রাজনীতিতে নেমে ভালো কুমন্তব্য করলে হবে না, সঠিক লিডার হতে হবে। যেমন আমি এই মুহূর্তে মনে করি যে দেবদা যে আছে প্রপার রাজনৈতিক লিডার, এই কারণে যে উনি কাউকে নিয়ে কটূক্তি করে না, কটূক্তি করে না, আমি করা দেখিনি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই ইউটিউবিং করতে গিয়ে কোন ইউটিউবারের সাথে তোমার কি কখনো দ্বন্দ্ব লেগেছে, মানে বিভিন্ন সময় ঝগড়া? আমার সঙ্গে দ্বন্দ্ব করার চেষ্টা করেছে, ইউটিউব লাইনে আমার সঙ্গে দ্বন্দ্ব করার চেষ্টা করেছে, অনেকবার আমাকে নিয়ে কটূক্তি করেছে যাতে আমি রিপ্লাই দিই, একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, যাতে কন্ট্রোভার্সি হলে অডিয়েন্সদের শুধু মুখ যায়, এ ওকে খারাপ কমেন্ট করে, এ ওকে খারাপ কমেন্ট করে, কিন্তু আলটিমেটলি ওই ক্রিয়েটরের লাভ হয়, ক্রিয়েটরের ভীষণ লাভ হয় কন্ট্রোভার্সিতে, হাইপ ক্রিয়েট হয় কন্ট্রোভার্সিতে। আমাদের ইন্ডিয়ার বড় র্যাপার যে আছে এমি ওয়াই, সেই নিজে উঠে গেল কন্ট্রোভার্সিতে, অনেকটা বেনিফিট হয় ইউটিউবারের, তো সেই কন্ট্রোভার্সি করে বেনিফিট কামানোর চেষ্টা করতে চেয়েছে আমার সঙ্গে, কিন্তু আমি রিপ্লাই দিইনি, আমি পাত্তা দিইনি, আর দেবো না, কারণ আমার হচ্ছে কন্ট্রোভার্সি দরকার নেই, আমার কন্টেন্ট দিয়ে আমি ভিউজ যেটুকু পাই সেটুকুই আমি খুশি, কন্ট্রোভার্সি করে আমার ভিউজ কামানোর শখ নেই, আর ইচ্ছা নেই, কোনোদিনও করবো না। আচ্ছা, বর্তমানে যে ইনকামটা হয় সেই ইনকামে কি তুমি খুশি, নাকি চাইছো যে আরো অনেক বড় জায়গায় পৌঁছে ইনকামটাকে আরো বাড়াতে? আমার সত্যি বলতে অনেকেই আমাকে কোটিপতি ভাবে, অনেকেই আমাকে ভাবে আমি অনেক টাকা ইনকাম করি, এটা বাস্তব, অনেক টাকা ইনকাম হয়, কিন্তু যদি কোটিপতি হতাম, ইনকাম হয় কিন্তু কোটিপতি না, মানে টাকা এখনো আমি জোগাড় করতে পারিনি বা সেভিং করতে পারিনি, এই কারণে আমার না পেটে খিদা নয়, আমার না মানে কেমন জানি স্বপ্নে খিদা, আমার ব্রেনে খিদা, আমি এটা করবো, তার জন্য আমার টাকাগুলো ইনভেস্ট করেছি। ইভেন আমার যে উজ্জ্বল ফিল্মের জন্য কিছু কিছু গানে 1-1.5 লক্ষ 2 লক্ষ করে ইনভেস্ট আমি করার প্ল্যান করেছি, হয়ে গেছে। তো আমার ইনভেস্ট যত আর্নিং হয় তার থেকে বেশি কখনো কখনো ইনভেস্ট হয়ে যায়। তোমার সেটআপ কি তোমার বাড়িতে সব সেটআপ করে রেখেছো না আউটসোর্সিং করাচ্ছো? বাড়িতেই আমার বেডরুমে সেটআপ, এই কারণে যে আমার 24 ঘন্টা ওই কাজের সঙ্গে থাকতে হয়, আমি একাই যেহেতু আমার এডিট করি, একাই যেহেতু আপলোড করি, একাই যেহেতু সবকিছু করি, তাই আমি বেডরুমে সেটআপ করেছি, এটা ছোট্ট সেটআপ, মানে ওইরকম এখনো মানুষের মতো তুমি নিজেই করছো, নিজেই করো এগুলো, মানে তোমার টিম যারা আছে তারা উজ্জ্বল ফিল্মের কাজগুলো অন্য কেউ করে, প্রফেশনাল কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়, প্রফেশনাল কাউকে দিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, নতুন যারা ইউটিউবার যারা ফানি ভিডিও বানায় এবং ফানি ভিডিও বানিয়ে তারা ঠিক তোমার মতোই সফলতার স্বপ্ন দেখে, তোমার যারা ফলোয়ার রয়েছে, লাভার রয়েছে, যারা যে এরকম স্বপ্ন দেখে আমিও উজ্জ্বলের মতো ভিডিও বানিয়ে একদিন আমিও উজ্জ্বলের মতো এরকম একটা পরিচিত মুখ হব, বাংলা মানুষের মন জয় করব, তাদের জন্য তুমি কি বলবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। যারা ইউটিউবার হতে চায়, সে কমেডিয়ান হোক আর যেই হোক না কেন, তাকে প্রথমত ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়, মানুষ কি পছন্দ করছে, মানুষ কি পছন্দ করছে সেটার উত্তর যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি তোমারও ইউটিউবের সফলতা তুমি নিয়ে আনতে পারবে। তুমি যেটা পছন্দ করো ভাই সেটা অ্যাভয়েড করো, মানুষ যেটা পছন্দ করছে সেটাকেই তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, কারণ তুমি তোমার জন্য ভিডিও করছো না, তুমি মানুষের পছন্দের জন্য করছো, সো মানুষের পছন্দটাকে নিয়ে তোমাকে এগোতে হবে, এটাই বলার, এবং তবেই সফলতা হবে।
বাকি কোনো টেকনিক নেই, জাদু নেই আপলোড হওয়ার। অনেকে বলে সেটিং ঠিক করে দাও, এই করে দাও, সেই করে দাও, এগুলো বেকার জিনিস। অডিয়েন্স রিটেনশনের উপর ভিডিও ভাইরাল হয়, শেষ কথা। অডিয়েন্স রিটেনশন বলে তোমার ভিডিওটা কতজনে কত দূর দেখলো। ট্যাগ ডিসক্রিপশনও কখনো ভাইরাল হয় না। কিছু কিছু ভিডিও থেকে ট্যাগ ডিসক্রিপশন দেই না। ইভেন আমিও অনেক ভিডিওতে আমি মানে এসইও করার প্রয়োজন নেই বলছে, এরকম অনেক এরকম আছে যে এসইও করার ভূমিকা, হ্যাঁ এটা তো ইউটিউবে আপডেট দিয়েছে একসময় যে এসইওর ভূমিকাটা খুব কম। সব থেকে অডিয়েন্স রিটেনশনটাই এখন বেশি। অডিয়েন্স রিটেনশনটা যদি ঠিকঠাক তুমি রাখতে পারো তাহলে তোমার টাইটেল এবিসিডি দিলেও ভাইরাল হবে। আচ্ছা, কিছু কিছু ভিডিওর কোনো ডেসক্রিপশন নেই, ট্যাগ নেই, ভীষণ ভাইরাল হয়তো। তো এটাই। তবে টাইটেল আর ডেসক্রিপশন, এসইও যেগুলো আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো টুকটাক দরকার আছে। প্রফেশনাল লুক লাগবে, কারণ ওই জিনিস মানে কন্টিনিউ যখন তুমি রাখবে। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বং মিডিয়ার সেই জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল বর্মনের বিশেষ সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে আপনারা শুনলেন তার জীবনের অনেক কথা, তার অনেক প্রতিক্রিয়া বিভিন্ন বিষয় সম্পর্কে, তার যে মন্তব্য, তার ধ্যান ধারণা, কিভাবে তিনি আজকে এই জায়গায় এসেছেন লড়াই করে, পুরো গল্পটাই আপনারা শুনতে পেলেন। আমরা এই রকম উজ্জ্বলের মতো যারা বাংলার দর্শকদের মনকে প্রতিনিয়ত উজ্জ্বল করে চলেছে তাদের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, আমরা আগামী দিনে চেষ্টা করব যে উজ্জ্বলের আরো অনেক সাক্ষাৎকার, আপনাদের আরো অনেক না বলা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে।